আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লেটেস্ট সব অ্যানালাইসিস সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের এই সাপোর্টই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তো চলুন আর একদম দেরি না করে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের জন্য একটা দারুণ রহস্যের সমাধান করতে যাচ্ছি। বিষয়টা হলো দ্য কেস অফ দ্য মিসিং ক্যাশ, মানে একটা কোম্পানির দেখানো মুনাফার সাথে তার হাতে থাকা আসল নগদ টাকার পরিমাণ কেন মেলে না। এই রহস্যটা বোঝা কিন্তু প্রত্যেক বিনিয়োগকারীর জন্যই ভীষণ জরুরি। আচ্ছা, ব্যাপারটা কি কখনো এমন মনে হয়েছে যে একটা কোম্পানি কাগজে কলমে বিশাল মুনাফা দেখাচ্ছে, কিন্তু তারপরেও শোনা যাচ্ছে তারা নাকি আর্থিক সংকটে পড়েছে? কিভাবে এটা সম্ভব? এটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা খুব কমন কিন্তু মারাত্মক বিপজ্জনক একটা ফাঁদ। আজ আমরা ঠিক এই ধাঁধারই উত্তর খুঁজব। এই রহস্য সমাধানের জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা প্রফিট আর ক্যাশের মধ্যে মূল ধাঁধাটা বোঝার চেষ্টা করব। এরপর এর পেছনের মূল অ্যাকাউন্টিং নীতিটা কি সেটা জানব। তারপর দেখব কখন দেখানো প্রফিটটা আসলে একটা ধোঁকা হতে পারে আর কখন আবার প্রফিটের চেয়েও বেশি ক্যাশ লুকিয়ে থাকতে পারে। আর সবশেষে এই সব জ্ঞান কাজে লাগিয়ে আমরা বিনিয়োগকারীদের জন্য একটা স্মার্ট চেকলিস্ট তৈরি করব। ঠিক আছে, চলুন তাহলে তদন্তটা শুরু করা যাক। এই যে প্রফিট আর ক্যাশের মধ্যে এত বড় একটা ফারাক, এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে অ্যাকাউন্টিংয়ের একটা মৌলিক নীতির ভেতরে। চলুন সেই পর্দাটা ফাঁস করা যাক। এই মূল নীতিটার নাম হল অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। সহজ ভাষায় মানে হল, যখনই কোনো বিক্রি হয় বা কোনো খরচ করা হয়, ঠিক তখনই সেটাকে কোম্পানির হিসাবের খাতায় লিখে ফেলা হয়। টাকাটা কি আসলেও পকেটে এলো বা পকেট থেকে গেল কি না সেটার জন্য অপেক্ষা করা হয় না। এই কারণেই একটা কোম্পানি পণ্য ডেলিভারি দিয়ে সেটাকে আয় হিসেবে দেখিয়ে দেয়, যদিও ক্রেতার কাছ থেকে টাকাটা হয়তো আরও কয়েক মাস পরে আসবে। পার্থক্যটা আর একটু পরিষ্কার করি। অ্যাক্রুয়াল বেসিসে পণ্য ডেলিভারি হলেই বিক্রির রেকর্ড হয়ে যায়। অন্যদিকে ক্যাশ বেসিসে যতক্ষণ না হাতে নগদ টাকা আসছে ততক্ষণ সেটাকে বিক্রি হিসেবেই ধরা হয় না। আমাদের দেশের প্রায় সব লিস্টেড কোম্পানি যেহেতু অ্যাক্রুয়াল বেসিস ফলো করে, তাই তাদের দেখানো প্রফিট আর হাতে থাকা আসল ক্যাশের মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হওয়াটাই স্বাভাবিক। এবার আমাদের তদন্তের প্রথম কেস ফাইলটা খোলা যাক। এখানে আমরা দেখব কেন একটা কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো বা সিএফও তার প্রফিট আফটার ট্যাক্স বা পিএটি থেকে কম হয়। মানে, বাইরে থেকে কোম্পানিটাকে দারুণ লাভজনক মনে হলেও ভেতরে ভেতরে আসলে নগদের সংকট চলছে। এর ১ নম্বর এবং সবচেয়ে বড় কারণ হল কোম্পানির টাকা গ্রাহকদের কাছে আটকে আছে। মানে, কোম্পানি ঠিকই বিক্রি করেছে, লাভও দেখিয়েছে, কিন্তু যাদের কাছে বিক্রি করেছে তার এখনও টাকা দেয়নি। এই আটকে থাকা টাকাটাকেই অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলে ট্রেড রিসিভেবলস। এই টেবিলটার দিকে একবার তাকান। কোম্পানি এর মুনাফা ১০০ কোটি থেকে বেড়ে ১২০ কোটি হয়েছে। দেখতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু আসল বিপদটা লুকিয়ে আছে ঠিক তার নিচের লাইনে। দেখুন, তাদের ট্রেড রিসিভেবলস মানে বাজারে আটকে থাকা টাকা ৮০ কোটি থেকে বেড়ে ১৫০ কোটি হয়ে গেছে। এটা মুনাফার চেয়েও অনেক দ্রুত গতিতে বাড়ছে। তার মানে লাভ বাড়ছে শুধু কাগজে, টাকা কিন্তু ব্যাংকে ঢুকছে না। এটা একটা বড়সড় রেড ফ্ল্যাগ। এই সমস্যাটা বাংলাদেশে বিশেষ করে সেই সব কোম্পানিতে দেখা যায় যারা সরকারি কাজের ওপর খুব বেশি নির্ভরশীল। যেমন ধরুন বড় বড় কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সরকারি প্রকল্প থেকে পেমেন্ট পেতে প্রায় অনেক দেরি হয়, ফলে তাদের রিসিভেবলস পাহাড়ের মতো জমতে থাকে আর ক্যাশ ফ্লোতে মারাত্মক চাপ সৃষ্টি হয়। ক্যাশ ফ্লো কম হওয়ার আরেকটা খুব সাধারণ কারণ হল টাকা গুদামের ভেতরে পণ্যের আকারে আটকে আছে। মানে, কোম্পানি হয়তো কাঁচামাল কিনে বা পণ্য তৈরি করে গুদামে রেখে দিয়েছে, কিন্তু সেগুলো এখনও বিক্রি করতে পারেনি। ফলে টাকা তো খরচ হয়েই গেছে, কিন্তু সেই টাকাটা ইনভেন্টরি হিসেবে অলস পড়ে আছে। এতেও কোম্পানির হাতে নগদ টাকার সংকট তৈরি হতে পারে। বেশ, এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক। এমন অনেক দারুণ কোম্পানিও কিন্তু আছে যাদের অপারেটিং ক্যাশ ফ্লো সিএফও তাদের দেখানো মুনাফার পিএটির চেয়েও অনেক বেশি হয়। এটা আবার কিভাবে সম্ভব?
চলুন এই লুকানো ক্যাশের রহস্যটা এবার ভেদ করা যাক। এর পেছনের মূল রহস্যটা হল নন ক্যাশ এক্সপেন্স, মানে এমন কিছু খরচ যা শুধু হিসাবের খাতায় দেখানো হয়, কিন্তু তার জন্য কোম্পানির ক্যাশ বক্স থেকে একটা টাকাও বের হয় না। এর সবচেয়ে ভালো উদাহরণ হল ডেপ্রিসিয়েশন বা অবচয়। ধরুন একটা কোম্পানি একটা বড় মেশিন কিনল, তার পুরো দামটা 1 বছরেই খরচ না দেখিয়ে কয়েক বছর ধরে অল্প অল্প করে খরচ দেখানো হয়। এই ডেপ্রিসিয়েশন কোম্পানির প্রফিটকে কমিয়ে দেয় ঠিকই, কিন্তু এর জন্য তো কোম্পানিকে নতুন করে কোনো ক্যাশ টাকা দিতে হয় না। এটা পুরোপুরি একটা কাগজি খরচ। তাহলে এই লুকানো ক্যাশটা হিসাব করা হয় কিভাবে? দেখুন, প্রক্রিয়াটা বেশ সহজ। প্রথমে কোম্পানির পিএটি বা মুনাফা দিয়ে শুরু করা হয়। এর পরের ধাপটাই হলো আসল জাদু। ডেপ্রিসিয়েশনের মতো নন ক্যাশ খরচগুলোকে আবার মুনাফার সাথে যোগ করে দেওয়া হয়, কারণ এই টাকাটা তো আসলে কোম্পানি থেকে বেরোই হয়নি। সব শেষে ওয়ার্কিং ক্যাপিটালের কিছু অ্যাডজাস্টমেন্ট করলেই আমরা পেয়ে যাই আসল ক্যাশ ফ্লো, যা অনেক সময় মুনাফার চেয়ে বেশি হয়। এই ব্যাপারটা সাধারণত সেই সব কোম্পানিতে বেশি দেখা যায় যারা খুব ভারী মূলধনী বিনিয়োগ করে। যেমন ধরুন বাংলাদেশের বড় বড় ফার্মাসিউটিক্যালস বা ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো। তাদের ফ্যাক্টরিতে প্রচুর দামি মেশিন থাকে, তাই তাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণও অনেক বেশি হয়, আর এটাই তাদের ক্যাশ ফ্লোকে অনেক শক্তিশালী করে তোলে। বেশি ক্যাশ ফ্লো থাকার আরেকটা বড় কারণ হল একটা দারুণ ব্যবসায়িক মডেল, যেখানে গ্রাহকদের কাছ থেকে সাথে সাথে টাকা পাওয়া যায়। যেমন এফএমসিজি বা নিত্য ব্যবহার্য পণ্য খাতের কোম্পানিগুলো, তাদের পণ্য বিক্রি হওয়ার সাথে সাথে টাকা পকেটে চলে আসে, ফলে তাদের টাকা গ্রাহকের কাছে আটকে থাকার কোনো সুযোগই নেই। এটা একটা খুবই শক্তিশালী ব্যবসার লক্ষণ। তো আমরা এতক্ষণ যা যা শিখলাম সেগুলোকে এবার একসাথে করে একটা কার্যকরী চেকলিস্ট বানিয়ে ফেলি। এই চেকলিস্টটা যে কোনো কোম্পানি বিশ্লেষণ করার সময় দারুণ কাজে দেবে এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ডিএসইতে বিনিয়োগ করার আগে এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখা উচিত। প্রথমত, সবসময় কোম্পানির পিএটি আর সিএফওকে পাশাপাশি রেখে তুলনা করতে হবে। দ্বিতীয়ত, কেন পার্থক্য হচ্ছে সেই কারণটা গভীরে গিয়ে খুঁজতে হবে। টাকা কি গ্রাহকের কাছে বা গুদামে আটকে আছে, নাকি বেশি ডেপ্রিসিয়েশনের কারণে ক্যাশ ফ্লো ভালো দেখাচ্ছে? তৃতীয়ত, শুধু 1 বছরের ডেটা দেখলে হবে না, কমপক্ষে 5 থেকে 10 বছরের লম্বা ট্রেন্ড দেখতে হবে। চতুর্থত, আপেলের সাথে আপেলেরই তুলনা করতে হবে, মানে একই খাতের কোম্পানির সাথে তুলনা করতে হবে। আর সবশেষে এমন কোম্পানি খুঁজতে হবে যারা সময়ের সাথে সাথে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে উঠছে। তাহলে এই পুরো আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তটা কি? একজন বিনিয়োগকারী হিসাবে আমাদের সবার জন্য মূল শিক্ষাটা কি? এই কথাটা সবসময় মনে রাখতে হবে, মুনাফাকে হয়তো নানা কৌশলে সাজিয়ে গুছিয়ে দেখানো যায়, কিন্তু ক্যাশ হলো একটা কঠিন বাস্তবতা। যে ব্যবসা লাগাতার তার মুনাফাকে ক্যাশে পরিণত করতে পারে না, সেটা আদতে একটা দুর্বল ব্যবসা। ক্যাশ ফ্লোই হল একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্যের সবচেয়ে বড় প্রমাণ। এই বিশ্লেষণ শেষে প্রত্যেক বিনিয়োগকারী নিজেকে একটা জরুরি প্রশ্ন করা উচিত। আমার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে সেগুলো কি আসলেই নগদ টাকা তৈরি করছে, নাকি শুধু কাগজে কলমে মুনাফা দেখাচ্ছে? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বিনিয়োগের আসল ভবিষ্যৎ।